আছে, অনেক রাজনৈতিক দল আছে, অনেক ধর্মভিত্তিক দল আছে, আবার অনেক লিবারেল দল আছে। ঠিক আছে, সব কিছু মিলায়ে আমাদের যুবকরা, আমাদের সোসাইটি এখন কি করা উচিত, আমরা কি রকম সংকটে আছি, উত্তরণের উপায় কি, আপনি আপনার বিবেচনায় যদি করতেন একটু। আসলে এখন যুবকদের কথা যেটাতে বলছেন, আসলে আমি তো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে আসছি। আমার জীবনটা আর আপনাদের জীবনটা একরকম হয় না। আমি দীর্ঘদিন কারাগারে থাকছি, পরিশেষে একটা নির্যাতন করা হয়েছে, ঠিক আছে, যেটা সবাই পুরো হয় না হয়তো। তো এখন আমি যেটা বলবো যে একই প্ল্যাটফর্মে আমি ইসলাম ধর্মের পক্ষে লেখালেখি করছি বিভিন্ন ব্লগে, সামরিক ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ, ওই এই ব্লগগুলিতে। পরবর্তীতে আমি নিজে একটা ব্লগ খুলি, farai.com পরবর্তীতে, কিন্তু আগে তো আমি তাদের ব্লগে লেখালেখি করতাম। তো আমার সাথে একই প্ল্যাটফর্মে যারা ইসলাম বিপক্ষে লেখালেখি করছে, মানে ইসলাম ধর্মের বিপক্ষে, তাদের জীবনটা পার্থক্য কীরকম হয়েছে যে আমাকে একটানা 10 বছর 5 মাস 2015 সালের ফেব্রুয়ারি 28 তারিখ থেকে একদম 2025 সালের 22 আগস্ট জেল খাটতে হলো। দুইটা সাজা দিল, একটা লাইফ সাজা, একটা 7 বছর সাজা, 19 বছর সাজা, 39 ইয়ার্স। আর ইসলাম ধর্মের বিপক্ষে যারা লেখালেখি করছে তারা সবাই স্ক্যান্ডিনেভিয়া ভুক্ত দেশ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, কিছু দেশে চলে যায়, মাইগ্রেশন নেয় ইউরোপ, আমেরিকায়, একটা লাক্সারি জীবনযাপন করে। কীভাবে করে? ইসলাম বিপক্ষে লেখালেখি করে, জাস্ট দুনিয়ার জন্য, জাস্ট দুনিয়া, 60 বছর দুনিয়া। তা আমি কিন্তু সেই দুনিয়াকে চাই না, আমি সেই দুনিয়াকে পরিত্যাগ করে একটা হাই রিস্ক পাথে নিই। তারা যে একটু আগে বললো যে ওই সময় ফেক আইডিতে লেখালেখি করতো, ফেক আইডি লেখালেখিটা গুরুত্ব দিত না সরকার, আবেদন ছিল না, সতেরাম লাগছে কি। আমি কিন্তু আসল আইডিতে লেখা শুরু করতে আপনার দেখা দিই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এর আগে মানে আসল ছবিতে লেখালেখিটা খুব কমই হয়েছে ওই সময়, আমার সময়, এই 12, 13, 14 সালে সবাই ফেক আইডি, মানে বেশিরভাগ আইডি মেয়েদের নামে হইতো, মেয়েদের নামে। তো ওই সময় আমি আসল ছবিতে লেখালেখি করার কারণে একটা প্রচণ্ড একটা চাপ পড়ে আমার উপর, খুব থাকে, এই আকর্ষতার মিটে আর কি। যাই হোক, দেখেন আমি আজকে দীর্ঘদিন জেল থেকে মুক্তি পাইছি, 5 মাস কারাগারে অনেক কষ্ট করছি। আমাকে কয়েদি বানানো হয়েছে, কয়েদি বসে পড়ানো হয়েছে, চটের বস্তা। ঠিক আছে, তারা আমাকে কাজ করে না, আমাকে দিয়ে কাজ করে না, কিন্তু কয়েদি বানানো হয়েছে। তারপর সেল লকআপ রাখা হয়েছে দীর্ঘদিন, ব্লক লকআপ, খাবার সমস্যা, সব রকম কষ্ট দিচ্ছে তারা আমাকে। দীর্ঘদিন জেল থাকছি, মামলার পর মামলা, প্রতি মাসে 10 দিনের মতো কোর্ট করতাম। কাশিমপুর থেকে এই ঢাকার যশোর আসতে হতো ডান্ডাবিল পড়ায়, প্রতি সপ্তাহে একবার সিলেট যাইতে হতো ডান্ডাবিল পড়ায়, মানে কোর্ট আর কোর্ট, পায়ের অবস্থা 12টা বাজে দিচ্ছে। যাই হোক, এরপরে দেখেন আমি কিন্তু আমার ইমানকে বিসর্জন দিই নাই। আমার ইমান আগের যে পর্যায়ে ছিল, এখন আল্লাহর রহমতে সেই পর্যায়ে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস, ভালোবাসা, এটা কিন্তু কোনো কমতি হয় না। হ্যাঁ, জেলখানা থাকতে ডিপ্রেশন হয়েছে, অনেক ডিপ্রেশন, বিষণ্ণতা। আমি বেশিরভাগ সময় একা রুমে থাকছি, মানে একা সেলে থাকছি, লোকও থাকছে, একাও থাকছি। সবসময় উৎসাহ দিত শয়তান যে তুমি সুইসাইড করো, তোমার একটা বছর সাজা, তুমি তো যেতে বাড়িতে পারবো না, আমাকে উৎসাহ দিত শয়তান, তুমি মরে যাও, গলা দড়ি দাও, সুইসাইড করো। কিন্তু আমি কিন্তু শয়তানের প্ররোচনা পালা দিই না, শয়তান খুব বিরক্ত করছে আমাকে আত্মহত্যা করার জন্য। এবং জেলখানায় লম্বা ট্যুর এটা অ্যাভেলেবেল না, লম্বা যে ট্যুরগুলো সবার রুমে থাকে না, আমার রুমে ছিল, যাকে আমি ব্যবস্থা করছি। তো এই শয়তান সবসময় বলতো তুমি চুলে দাঁড়াও, তুমি চুলে দাঁড়ায় যে ফ্যানটা আছে, ফ্যানে গলিটা মানে ঝুলে যাও, তুমি বাঁচতে লাভ কি, তোমার সাজা হচ্ছে 39 বছর, 39 ইয়ার্স, তোমার তো জেল থেকে বাইরে কোনো চান্স নাই। শেখ হাসিনার সময় ফিসিবাদ, জেলে তুমি আরামে থাকতে পারতেছো না, কষ্ট, সব কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, এই কষ্ট, ঠিক আছে। তখনও কারাগারের সাথে এইভাবে বাইরের লোকদের যোগাযোগ ওইভাবে হয় না, মানে 39 বছর জেল, তোমার তো লাস্ট বাইরে এদের লেখালেখির শাস্তি 39 বছর জেল, এটা একদম ইতিহাস। ঠিক আছে, সভ্য জগতে এটা মানা যায়, চিন্তা করা যায়। তারপর আমি কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, জামাত ইসলাম, চরমপীর না, হেফাজ ইসলাম না, কেউ না, ওইভাবে সাপোর্টও পাচ্ছি না দল থেকে, যে টাকা পয়সা দেওয়া, প্রতি মাসে একটা খরচ দেয় জেলখানায়, যে পিসি, যেটা পিসি না জামাত দিতেছে, না চরমপীর না, কেউ দিতেছে না, মানে যেহেতু দল করে না দিবে কেন। আর বাংলাদেশ হচ্ছে দল ভিত্তিক চিন্তা ভাবনা, সব সরকার কিন্তু আমাকে ইনস্টিগেট করছে, তুমি সুইসাইড করো, গলা দড়ি দাও। তা আমি কিন্তু আল্লাহর রহমত কখনো এই পাল্লায় করি নাই, আমি ইস্তেকামাত ছিলাম, কষ্ট করছি, কিন্তু পরে নামাজ ছাড়তে বলতো শয়তান, যে নামাজ ছাড়া দাও, কি লাভ নামাজ পড়ে, নাউজুবিল্লাহ, আল্লাহ তোমার দেখতেছে না, ঠিক আছে, ও সহজ দিচ্ছে। আমি কিন্তু ইমানকে নষ্ট করি না, আমি কারাগারে থাকতেও যে ইমান ছিল, বাইর হওয়ার পরও সেই ইমান বজায় রাখছি। কিন্তু দেখেন, শুধুমাত্র এই দুনিয়ার জীবনের জন্য, 60 বছর জীবন, বেশি কিন্তু বাঁচে না মানুষ, এই জীবনের জন্য দেখেন কিভাবে যে কতগুলো নাস্তিক ব্লগার কি করলো, কি আজে বাজে কাজ, আল্লাহ গালিগালাজ করা, আল্লাহ গালিগালাজ কি না করছে, মানে বিশ্রী অবস্থা। জাস্ট একটা অ্যাসাইলাম পাবে, ইউরোপ যাবে, প্রতি মাসে একটা ভাতা মানে পায় না, দেন একটা ভাতা অ্যাসাইলাম পাইলে 1000 ইউরো, 1500 ইউরো, আর যে বাস ভাড়াটা আমরা ফ্রি পাই, কার্ড দেয়, ইউরোপ আমেরিকা থাকে, মানে এরকম আর কি, একটা ফ্ল্যাটও মনে পাইতে পারে।
ফ্ল্যাট পায়, মানে ছোট একটা ঘর ঘর দেয়, হ্যাঁ, এক রুম Washroom সহ এক রুম এরকম আর কি। এটার জন্য ধ্যান কি করছে, ইমানটা নষ্ট করছে একদম মানে নরকের কিট হয়েছে, নরকের দেখেন। আমি কিন্তু সেই ইমানটার বিশেষ দিই নাই, ঠিক আছে, জেল খাতে কষ্ট করছি, এখনো কিন্তু আমার সাজাটা শেষ হয় না। আমার যে লাইফ সাজা হয়েছে নিম্ন আদালতে, এটা কিন্তু হাইকোর্টে আরেকটা বিচার হবে, যখন ডেথ ট্রাফার শুনানি হবে তখন এটা একটা বিচার হবে, আবার এটা তখন ওই মামলা খালাস পাইতে হবে। ইনশাল্লাহ খালাস পাবো, আপনারা যদি সবাই পাশে থাকেন। আমরা থাকবো, হ্যাঁ। মানে আমার মামলা কিন্তু এখন শেষ হয় না, জাস্ট জামিনে অন বেল, যেদের কয়েদি মামলা এটা কিন্তু শেষ হয় না, এটা একটা আবার এটা ফিনিশ করতে হবে হাইকোর্টে। বাবুর ভাইয়ের হ্যাঁ, বাবুর ভাই কিন্তু হাইকোর্টে আবার খালাস করতে হচ্ছে, খরচ করতেছে, যদি জামিনে ছিল সমস্যা নাই, তা আমাকে এটা খালাস করতে হবে। এটা একটা সহজ না, কারণ এটা একটা মার্কিন নাগরিক হত্যা, অভিযোগটা মার্কিন নাগরিক, মার্কিন নাগরিক, এটা যাকে ইনশাল্লাহ হবে, একটা ব্যবস্থা হবে। যাই হোক, তো এখনো কিন্তু আমার মাথায় টেনশন আসছে, আমি এখন কইদি, মানে আমি কিন্তু এখন ফ্রি না। ফ্রি যে বলতে পরে আরেকটা মামলা, এখন হাজিদুর মামলা ঢাকা মহানগর দায়রা জজের ট্রায়াল আছে, ওই যে দায়রা জজের রাজীবের জানাজিমাকে হত্যার হুমকি সংক্রান্ত তথ্য বুঝতে 57 ধারা, পেনাল্টি 506, এটা এখনো চলমান ঢাকার জজ কোর্টে, মানে হাজিদুর মামলা আন্ডার ট্রায়াল, মামলাটা এখনো বিচার হয় না, এগুলো তো ঝুলাই রাখে, বুঝলেন না, কোর্ট কাছারি। বাংলাদেশ নিম্ন আদালতে মানে 50 মামলা আছে না, সব মিলে সংখ্যাটা জানি না, প্রচুর মামলা, মানে এগুলো তো মানে মামলা হয়, এগুলো পরে আর মানে কি বলবো। তো যাই হোক, এটা আর কি যুবদূত সেটা বলা যে দেখো, তোমাদের বিশ্বাসটা এটা নষ্ট করবো না, কষ্ট করে বিশ্বাসটা রাখো। একটা মশা বাঁচে 14 দিন, একটা মশা 14 দিনের বেশি না, 14 দিন কিন্তু আগে এর মধ্যে জন্ম নেয়, এর মধ্যে বড় হয়, এর মধ্যে যৌবন পায়, এর মধ্যে বংশবিস্তার করে, এর মধ্যে মারা যায়, কিন্তু 14 দিন কিন্তু আমাদের কাছে কিছুই না, 14 দিন একটা মানুষের কিছুই না। একটা মানুষের হায়াত 60 বছর বেশি না, কিন্তু তার 60 বছরের জন্য আমরা যদি আমাদের বিশ্বাস ভালোবাসা আল্লাহ সুবহানাহুর প্রতি এটা নষ্ট করি, এটা আসলে যুক্তিসঙ্গত হয় না। জীবন কেটে যাবে, জীবন হয় জেলে থাকলে বা বাইরে থাকলে জীবন কেটে যায়, যে কোনো ভাবে কেটে যায়। জেলখানায় যারা কয়েদি, তারা কি জেল খাটতেছে না, বাইরে যারা রাস্তায় ঘুমায়, জীবন কেটে যায়। কিন্তু আমরা যে আমাদের বিশ্বাসটা, আমাদের যে ভালোবাসাটা আল্লাহর প্রতি এটা যে নষ্ট না করি। সামনে এসালাম একটু এক রুমের ফ্ল্যাট, কি বলে, এক রুমের ফ্ল্যাট, প্রতি মাসে কিছু মানে ভাতা, হাত খরচ টাকা, এটার জন্য বিশ্বাসটা নষ্ট না করি, ঠিক আছে। এটা আর কি, যে ইমানটার জন্য আমরা সবসময় বজায় রাখি, এটা আর কি মূল জিনিস আর কি, যে আল্লাহ রাসূলের যে ভালোবাসাটা, এটার জন্য আমরা বজায় রাখি, ইমানটা নষ্ট না করি। এটাই আমাদের দেশের নাগরিকদের ধন্যবাদ দিবেন না সবাই মিলে। ফেসিবাদের পতন হয়েছে, দীর্ঘমেয়াদী একটা সংগ্রাম হয়েছে, 5ই আগস্ট এর আগের থেকে এক লুকমা পেট ভরে না, আগে লুকমা খাইতে হয়, আগে লুকমাগুলি খাইতে হয়, এক লুকমা পেট ভরে না। বীজ লাগালে সাথে সাথে বট গাছ হয় না, সময় লাগে, পানি দিতে হয়, চারা বড় হয়, বেড়া দিতে হয়, ছাগল যেন না খায়, এরপরে ফল হয়। এটাকে যদি না ভাবে যে ওই জুলাই থেকে আগস্টে সব করে ফেলছে, আগে থেকে প্ল্যাটফর্ম ছিল, ওনারা কাজ করছে, আরেকজনরা কাজ করছে, দেখায় মানুষ সাহসিত ছিল, মানে সবাই মিলে কাজ করছে যে না সংগ্রাম করতে হবে। সবাই যদি তখন যে দালাল হয়ে যেত ফেসে পাতে, তাহলে জীবন 5 আগস্ট হতো না, একটা চাকরি বাকরি নিয়ে টিয়া জীবন কাটে দিত, ঠিক আছে। সংগ্রাম প্রথম থেকে হয়েছে বলে আজকে 36 জুলাই হয়েছে, পূর্ণতা পাইছে, হ্যাঁ এটা পূর্ণতা পাইছে। এবং রাস্তার মানুষ নামে আসছে, ঢাকার শহরে সবাই মানুষ, একক দল বা একটা ওই যে গোষ্ঠী করে নাই, সবাই মিলে আসছে। যে বিপ্লবটা কারো একার না, সবাই এখানে, ঠিক আছে, বিপ্লব হাতছাড়া হয়েছে, আমরা অনেকে পাই নাই, সবাই মিলে তাদের অবদান স্বীকৃতি দিতে হবে, যারা আগের থেকে আন্দোলন করছে, ফিল্ড তৈরি করছে, এটাকে স্বীকৃতি দিতে হবে, এটাকে সম্মান করতে হবে। সম্মান তো কিছু দেখি না, আমি তো পেপার পত্রিকা কারাগারে পড়তাম, 5 আগস্ট পরে তো দেখছি মোটামুটি কারাগারের সাথে একটা সম্পর্ক হয়েছে বাইরের জগতে, মানে খবর টবর আসা। সম্মান বলতে আমি কিছুই দেখি না, এই যে জেনারেশন যারা ক্ষমতা পাইছে, সম্মান বলতে আমি কিছু দেখি নিতে, এরা যে সিনিয়রদেরকে সম্মান করবো যে হ্যাঁ ভাই আপনাদের একটা অবদান ছিল, আপনারা অনেক করছেন, আমি সম্মান বলতে কিছু দেখি না এদের ভিতরে, ঠিক আছে, উদ্ধত মানে অহমিকা, একটা সম্মান বলতে আমি কিছু দেখলাম না। আমার সাথে কোনো একটা সমন্বয় বা একজনের মানে যোগাযোগ করলো না, বললো না যে ভাই আপনার একটা বিশাল অবদান ছিল, যে এনসিপি বলেন, যেটাই বলেন, যে দল যে তোর নাম হোক, নাম বলতে চাই না, একবার আমার সাথে দেখা করলো না, একটা বললো না যে ভাই আপনার একটা অবদান ছিল, আপনি দীর্ঘদিন জেল খাটছেন, ফিজিবাদের বিরুদ্ধে ওই সময় বলছেন, আমরা তো বুঝিনি ফিজিবাদ কি, ঠিক আছে ভাই বলেন আপনার কিছু করা যায় কিনা, বা ওই সব চাটা খাওয়ার বা একটা তো সম্মান করা যায়, ঠিক আছে আপনার কিছু করি দেখি আপনার জন্য, একটা সম্মানও দিল না, একটা যোগাযোগ করলো না, সম্মান অনেক ভালোই দেখলেন, একটা সম্মান দেওয়া মানুষকে কিছুই দেখলাম না। এটা আমার সবচেয়ে খারাপ লাগছে, এই যে যারা জেনারেশন বা যেটা বলে এনসিও বলে যেটা বলি সমন্বয়ক, এত কিছু নাম জানিও না, দীর্ঘদিন জেলে ছিলাম, ওই সময় একটা সম্মান তো এরা করতে দেখলাম না কাউকে, যে হ্যাঁ তারেক ভাইয়েরা আন্দোলন করছে ওই সময়, আপনাদের সম্মান করি, বরং এখন কি এরা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবতেছে, যারা আমাদের কম্পিটিটর, যে এরা যদি এখন ফিল পায়
এর সময় আমাদের প্রতিনিধি হবে, যেখানে আমরা বিষয়টা এরকম হয়েছে যে অমুক অমুককে না দমায় রাখলে আমরা বড় হতে পারি না। হ্যাঁ এই তো এখন এদের যদি আমরা না দমায় রাখে তো সে আমাদের প্রতিদ্বন্দ্বী হবে, কম্পিটিটর। যেখানে আমরা এদের শুভাকাঙ্ক্ষী, আপন ভাই, রক্তের ভাইয়ের চেয়ে বড় কি কোনো, সেখানে আমাদেরকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবতেছে যে তাকে দমায় রাখো, তাকে প্ল্যাটফর্ম দিও না, তাকে ফোকাস আনবা না, সে ফিল্ড তৈরি করবে, আমাদের প্রতিদ্বন্দ্বী হবে। এই জিনিসটা খারাপ লাগে, ঠিক আছে? আমরা প্রতিদ্বন্দ্বী হওয়ার ইচ্ছা নাই, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ইচ্ছা নেই, আপনারা নেন, কিন্তু আমাদেরকে সম্মান করেন, আমাদের স্বীকৃতি দেন যে হ্যাঁ ভাই আপনাদের একটা অবদান ছিল। তারপর যারা আমরা বিভিন্ন সময় গুম হয়েছি বা দীর্ঘদিন জেলাতে, রাষ্ট্রের তো উচিত এটা কম্পেনসেশন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, বা এদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে, কাজের সুযোগ দেওয়া। আমাদের ভাত খাওয়ার একটা ব্যবস্থা, হ্যাঁ আমাদের যে মেধাটা, আমরা যে মেধাটা ছিল, মেধাটা নষ্ট না হয়, এই মেধাটা যে রাষ্ট্রের কাজে লাগে, তাদের পুনর্বাসন করি, তাদের একটু কত প্রজেক্ট সরকার কত, কিন্তু কি দেখা যায় ওই ছাত্রলীগ যুবলীগ করছে, এরাই এখন সরকারি চাকরিতে আছে। 15-16 বছরে তো এরাই অনেক ভুল পাল্টাইছে, দল করছে ইসলামী দল, ভুল পাল্টা আরেক দল করছে, তাদের সাথে মিশে থাকছে, ঢুকে গেছে জায়গা মতো, ঠিক আছে? মানে সদ্য গিরগিরের যে রং পাল্টায় 15-16 বছরে অনেক রং পাল্টায় থাকছে, দল কিন্তু ইসলামী দলই করছে ভিতর কিন্তু কি সুন্দর রং পাল্টায় থাকছে। আমরা তো রং পাল্টাতে পারি না, ঠিক আছে? আমরা তো রং পাল্টাতে পারি নাই, চাকরি ঢুকে সরকার সুযোগগুলো পাই নাই। আমরা যদি রং পাল্টাতে পারতাম, একটা ব্লগ লাগতাম, আমি যদি সময় শেখ মুজিব একটা ব্লগে লাগতাম, তাহলে আমি জেল করতাম, এত কষ্ট হতো না। আমরা যে টিভি যে ধরছে, আমি যে একটা ব্লগে দেখাইতাম, দেখেন এই তো ফাইভ ব্লগে শেখ মুজিবের একটা ব্লগ আছে, এই দেখেন, আমাকে মারতে পারতো, রিমান্ড দিতে পারতো। আমাকে তো অনেকে বলছিল, আসলে এই কথাগুলো কিন্তু গোপন কথা, আমি বলা উচিত, আমাকে অনেকে বলছিল যে আপনি একটা, ঠিক আছে আপনি আল্লাহ রাসূলের পক্ষে লেখছেন, কিন্তু আপনি নিরাপত্তার স্বার্থে 2-3টা ব্লগ লেখেন, ব্লগ শেখ মুজিবের পক্ষে, শেখ হাসিনার পক্ষে, ফাইভ ব্লগে কয়েকটা আর্টিকেল রাখেন, ভবিষ্যতে যদি আপনি বিপদে পড়েন, হাই বিপদ, তাহলে এই ব্লগগুলো আপনি বাঁচাবেন। ওই শেখ মুজিব কিছু লেখা আছে না, ওই যে ইসলাম বাইর করছে, ইসলামে প্রচারে শেখ মুজিব অবদান, ইসলাম ফাউন্ডেশন, ওই যে আছে না রাশিয়া যাওয়া পীরের বংশধর, ওই একটা দল থেকে বললো যে কোন বাগদাদি কি সব পাগলামি, বাগদাদে কোন থেকে না বলে, যাই হোক পরে কি যে বলতেছিলাম যে শেখ মুজিব ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা, ইসলাম ফাউন্ডেশন শেখ মুজিব প্রতিষ্ঠা করে না, ইসলাম ফাউন্ডেশন পাকিস্তানের বিরুদ্ধে ছিল, জাস্ট নামটা চেঞ্জ করছে, ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠানটা তো যখন পাকিস্তান ছিল, ওটা যখন বাংলাদেশ হবে, নাম পাকিস্তানের সময় একটা ব্যাংক ছিল, ওই ব্যাংকটা যখন বাংলাদেশ হবে, ওটার নামটা বাংলাদেশি লাগাতে হবে। বাংলা একাডেমি তো পাকিস্তান থেকে ছিল, পাকিস্তান একাডেমি বাংলা একাডেমি বানাতে হবে নাকি? তাহলে শেখ মুজিব পরে রাশিয়া তাবলিগের পার্টি, কিছু কাজ তো মানুষ করে, রাষ্ট্রক্ষমতা থাকলে কিছু কাজ করতেই হয়। আপনি কি তাবলিগের সঙ্গে সম্পৃক্ত? এই যে আমি তাবলিগের সাথে সম্পৃক্ত ছিলাম, দেওবন্দি জাকিদা এটার সাথে ভালোবাসি। আমাকে অনেকে বলছিল আপনি 2-3টা ব্লগ লেখেন শেখ মুজিবের পক্ষে, তাহলে আপনি যদি ঘর বিপদে পড়েন আপনাকে এরা বাঁচাবে। আমি বলছিলাম না, মলমূত্র এটাকে আনা যাবে না, মলমূত্র। তা আমি যে তখন গিরগিটে রং পাল্টাতাম, তাহলে হয়তো আজকে এত বিপদ আসতো না, আল্লাহ হয়তো আমার মানে তারা হয়তো আমাকে ছাড় দিত বা একটা কিছু। আমি লিখি নাই, আমি শেখ মুজিবের পক্ষে একটা লেখা লিখিনি, শেখ হাসিনার পক্ষে। ও অনেকে এটাও বলছে যে আপনাকে টুঙ্গিবারে ঘুরে আসা, একটু যদি খবর জিয়ারত করে ছবি টবি তুলে, তাহলে হয়তো আপনি ভবিষ্যতে একটা ইয়া পাবেন। আসলে এর তোর নিচে নামা যায় না, তোর নিচে না। কিন্তু ওই সময় অনেকে দেখা যায় ভুল পাল্টেছে, দল করছে পৃথিবীতে একটা ইসলামের দল, ভুল পাল্টায় তাদের থাকছে, চাকরি ভেঙে নিচ্ছে, কিন্তু আমরা তো ভুল পাল্টাতে পারি না, ঠিক আছে? এই জন্য আমরা না হইতে পারছি, বিশেষ করে না হইতে পারছি কোনো আমলা। না, আমরা 18 সালে যে আন্দোলনটা করলাম, যে দ্বিতীয় শ্রেণীর চাকরিতে নিয়োগ, মানে দাবি আদায় হলো, সবাই চাকরিতে ঢুকলো, আমরা যারা আন্দোলনের উদ্যোগ নিয়েছিলাম তাদের কোনো জায়গায় না পাইলো না, না আমাদের তো সুযোগই নাই, না ভাইবার পরে ভাইবা, ঠিক আছে? আপনি তো আন্দোলন কত লোকের চাকরি হলো, আপনারা এটা পাইলেন না। সেটাই তো, এই কোটা আন্দোলনের ইনিশিয়ালি তো আমাদের বিনিয়ামিন মোল্লা, আমরা যারা ছিলাম, আমাদের যারা বিনিয়ামিন মোল্লা ভাই, যেটা বিস্তারিত আসলে বলা উচিত। আমি তো আসলে কারাগারে দুদিন আপনার মাধ্যমে ফেসবুক দেখছিলাম হয়তো, আমি তো জানি না। বিনিয়ামিন মোল্লা হলো আমাদের 18 সালে কোটা আন্দোলনের সহযোদ্ধা, ছাত্রদের জন্য অনশন করছে, জেল খাটছে, মার খাইছে। এটা নিয়েই বলতেছিলাম যে রাষ্ট্র নির্বাচনে তাকে 136টা ভোট দিতে মাত্র, হ্যাঁ, যেই ছেলে পেলেগুলো বিসিএস এর স্বপ্ন দেখে, সেই ছেলে পেলে বিসিএস এর রাস্তা যার হাত দিয়ে খুললো, যাদের হাত দিয়ে খুললো, তাকে তারা একটা ভোট দিল না। মানে এটা ঝুমু নাকি ঝুমু আমি প্রায় বিভিন্ন আছে, নাম না বলি না, এরা হাজার ভোট পাইছে, হাজার ভোট পাইছে।
আর কিন্তু যারা 18 সালে ইলেকশনে মানে 18 সালে এটাই আমরা আমাদের লড়াইটা করছি, কিন্তু আসলে সবাই বন্ধু ছিল না, বন্ধু ছিল না। মানে তারা আমাদেরকে মন থেকে ধারণ করে না। আমরা অযথা ভূতের মতো খেটে গেছি, ঠিক আছে, গাধার মতো গাধার মতো দেশের ভার না না, গাধা যে এরকম এর উপরে যা ভার দিবেন নিয়ে নাই, আমরা ওই ভারটা নিচ্ছি। কিন্তু যে বেনিয়ামিন ভাই যে এত কাজ করতে তো অসুস্থ ছিল না, হ্যাঁ অনেক অসুস্থ, জেলখানায় কত কষ্ট পাইছে সে, জেলখানায় তার পায়ে ঘা হয়ে গেছে, পচন হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা সে 136 এ উঠতেছে না, 136 1000 না, কোথায় গেছে আমরা, ঠিক আছে, একটু চা খাওয়া, একটু নাস্তা খাওয়া, নাস্তা খাওয়ায় ভোটগুলো নিয়ে নিছে, ভোটগুলো নিয়ে নিছে 100-200 টাকা ক্যান্টিনে খাবার খাওয়াইছে, গরু গোস্ত খাওয়াইছে, ভোট দিয়ে দিছে 200 400 500 শেষ, 500 টাকাতে একটা ক্যান্টিনে 3 বেলা একটা ইয়ে দিচ্ছে যে খান, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ বিদ্যাপীঠ, সবচেয়ে শিক্ষিত মানুষের সমন্বয়, ওখান থেকে যদি এটা হয়, সেখান থেকে যদি এটা আসলে এটা দুঃখজনক। আসলে ডাকসু ইলেকশন ব্যাপারটা হচ্ছে, আমি তো দীর্ঘদিন কারাগারে ছিলাম, এটা এভাবে চিনি না সবাইকে, তারিক ভাইয়ের কাছ থেকে বুনি আমি নামটা শুনলাম আর কি, শুনে খুব কষ্ট লাগলো আর কি। উচিত ছিল তাকে অন্তত সম্মানজনকটা ভুল পায়, 4-5 হাজার ভোট সম্মানজনকটা ভুল যায়, 1000 ভোট দিত, 1000 ভোট দিত, হ্যাঁ, এখানে মাত্র 137টা ভোট পাইছে যে এই আন্দোলনে ছিল। কিন্তু 18 সালে ওই সময় আন্দোলন না, সে আন্দোলনের কর্মী না, আন্দোলনের নেতা প্রথম আমাদের থেকে আমি বলি, আমি হলো 18 সালে আন্দোলনের উদ্যোক্তা ছিলাম আমি, মোহাম্মদ সাকিব চৌধুরী, আর ওই আন্দোলনের মানে সংগঠক নামে একটা পদ ছিল, এই পদটা ছিল বিনিয়ামিন, হ্যাঁ বিনা নাম শুনছি, হ্যাঁ বিনিয়ামিন মোল্লা। এবং আমাদের ছাত্রলীগের দমন পীড়নে সবাই যখন আতঙ্কিত হচ্ছিল, তখন বিনিয়ামিন মোল্লা যে ভয় পায় নাই, 15 জন নিয়ে সে দাঁড়ায় ফিল্ডে ছিল, রাতের বেলা দিনের বেলা, হ্যাঁ সব সময় ছিল, কিন্তু তাকে তার অসম্মানটা আমি বেসিক্যালি আবিদের পক্ষে নিচ্ছি, কারণ আবিদ ভাই অনেক লড়াই করছে, হ্যাঁ এই গণঅভ্যুত্থানের মধ্যে, সে জায়গা থেকে তার পক্ষ নেব না। আমাদেরকে তো অর্থ দিয়ে মানে এটা হলো মোটিভেট করার কিছু নাই, আমরা আমাদের ভাই, আমরা একসাথে লড়াই করছি, তার বিজয় চাইছি, সে জায়গা থেকে বিনিয়ামিনও একটা সম্মানজনক ভোট পাক, এটাও আমরা চাইছি। কিন্তু ওই জায়গাগুলো ছাত্ররা যে আমাদের এই আন্দোলনটাকে মনের মধ্যে লালন করে না, আমাদের লড়াইটাকে যে তারা লড়াই মনে করে না, আমরা এক দিক দিয়ে হাসছি, তারা আর এক দিক দিয়ে হাসছে, আমাদের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে ঢুকতে তারা সাহস করে নাই। তো ওইটাই একটা আমরা বুঝলাম আর কি, যে আমরা দেশের জন্য খাটি, লড়াই করি, তারপরে কেউ একজন খাওয়াইলে আমাকে ফাইলে হেরে এখানে গরু মাংস নাস্তা, ঠিক আছে, এটা দুঃখজনক বিষয় আর কি। আর কি বলবেন, ভোট বেচা কেনা এটা নতুন না বাংলাদেশে, আদিকাল থেকে চলে আসতেছে। 5 আগস্টের পরও ভাবছিলেন এটা বন্ধ হবে, এটা হইল না, ঠিক আছে। এটা আর যারা মেধাবী সাধারণত তারা ওইভাবে লেজুর বৃত্তি করতে পারে না, এইভাবে এত লেজুর বৃত্তি করতে পারে না, সেই সময় তো ওইভাবে টিকতে পারে না আর কি, এত লেজুর বৃত্তি করতে পারে না এরা। জায়গাটা তারেক ভাই, ধন্যবাদ তারেক ভাই, প্রথম থেকে আমার আপনাকে ধন্যবাদ। এখানে আমাদের কিছু গণমাধ্যমের ভাইরা আছে যারা আপনাকেও মন থেকে লালন করে, ধারণ করে, এবং আমরা যেই সময়টাতে আপনার হলো ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই সময়ে এই লড়াইটা আমাদের কঠিন ছিল না। আমিও আপনার হলো তাবলিগের একজন সঙ্গী ছিলাম, 1 চিল্লা 3 চিল্লা, আমি কয়েকবার 1 চিল্লা দিয়েছি, কয়েকবার 3 চিল্লা দিয়েছি। তো এগুলো আমাদের ওটাও একটা লড়াইয়ের অংশ ছিল, আমাদের একটা আলাদা কমিউনিটি ছিল যুবকদের। হ্যাঁ, আমি বেসিক্যালি তখন থেকে এখান থেকে সরে আসছি, যে 2018 সালে কথা জুবাইরপন্থী। তো ওই সময় আমার সামনে আমার বন্ধুকে মারে, আমরা একসাথে এই সময় ওইটা মারার পরে আমরা আসলে একটা পুরো টিম ছিলাম, সারা বাংলাদেশে ইউনিভার্সিটি আমাদের একটা কমিউনিটি আছে, মানে প্রচলিত তাবলিগের বাইরে ছাত্রদের আলাদা একটা টিম তাবলিগ এখনো আছে। তো আমরা ওই টিমটা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা ভাবছিলাম যে আমরা একটা চেঞ্জ মুভার হবো এই সোসাইটির। হ্যাঁ, এই যে আমাদেরকে দেখলেই মানুষ বুঝতে পারতো ধরে নামাজে নিয়ে যাবো, ঠিক আছে, আমরা যদি হাঁটি ওরা হাঁটে অন্য দিক দিয়া ছেলেপেলে, ঠিক আছে, এটা একটা আমাদের লড়াই ছিল, ছেলেপেলেকে বন্ধু বানানো, নামাজমুখী করা, আমরা সেই লড়াইটা করতাম। সেখান থেকে আমরা হতাশ হয়ে যাই, হতাশা থেকে কার্যক্রম বন্ধ করে দেওয়া, এই আর কি। এখন কারোর পক্ষে না, আপনার সাথে যোগাযোগ করেন যারা এখন আছে, না বিষয় হলো যে আসিফ মাহমুদ সে তো আমাদের শাখা সংগঠনের নেতা ছিল, আমরা হলো সেন্ট্রাল লিডার। সজীব, হ্যাঁ,
আমরা যে কমিটির উদ্যোক্তা সেই কমিটির একটা শাখা দায়িত্ব ছিল। নাহিদ আমাদের একটা শাখার দায়িত্ব ছিল। শাখা কোন কমিটি? শাখাটা? না, ছাত্র অধিকার ছাত্র পরিষদ। অধিকার। ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা দায়িত্ব, কেন্দ্রীয় কমিটিরও না। ঠিক আছে, আমরা তো এই সংগঠনের উদ্যোক্তা ছিলাম প্রথম ছাত্র হ্যাঁ, সেখান থেকেই। তো ওই আমাদের 18 সালের যে উদ্যোগের যে টিমটা, হ্যাঁ। ওই টিমটাই এই 24 সালে আন্দোলনেরও পূর্ণতা পায়, না মানে সামনে আসে, লড়াইটা করে। সামনে যেমন সামনে নুরুল হক নূর নূর যে স্টেটমেন্টটা দিছে হ্যাঁ। যে সরকার পড়ে বাকি আছে একটা দিন করে দেবে, আচ্ছা। এই যে একটা সঠিক সময় সঠিক বক্তব্য দেওয়া। হ্যাঁ। আমার যখন আন্দোলনটা বন্ধ করে দিল, আমি বললাম যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি। হ্যাঁ। সবাই ফেস্টুন হাতে নিয়ে আসে, ব্যানার হাতে নিয়ে আসে, লেখা ধরে আছে। আমি বললাম না, এগুলো হবে না, এখন লাঠি ধরতে হবে, লাঠি ছাড়া এখানে কোনো সমাধান নেই। তো সবাই লাঠি ধরলো। এই যে সঠিক সময়ে নিজেকে এক্সপোজ করা, মানুষকে জানানো, এগুলো আমরা 18 সালের যোদ্ধা যারা তারা আমি একসাথে করছি। কিন্তু এই গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে ওই ইউনূস স্যার যেটা করলেন, কিছু ছেলেপেলেকে পিক করে আলাদা একটা টিম বানাই দিলেন এবং সেখানে সব ভালোবাসা দিয়ে দিলেন। এরপরে আমরা যারা এই লড়াইটার উদ্যোক্তা, আমরা হয়ে গেলাম এখানে রোহিঙ্গা, অপান্তেই অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক করে দিল আমাদের। এবং আমাদের যারা কর্মী বাহিনী ছিল, এদেরকে ওইখানে অর্থের লোভ দিয়ে ওইদিকে টানিয়ে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, নিয়ে যাওয়া হইলো। এবং তারা মনে করলো যে 2টা তরুণদের সংগঠন 3টা তরুণদের একসাথে তো আগাতে পারে না, ওই জন্য কি করতে হবে, আমাদেরকে দুর্বল করে দিতে হবে আর একটা শক্তিশালী করতে হবে। এইটা কইরা আমাদের যে মূল যে স্রোত, আমাদের লড়াইয়ের যে একটা হলো লিগেসি, ওইটাকে মানে অগুরুত্বপূর্ণ করে ফেলা হলো। আমরা হলো সমাজে বাতিল হয়ে গেলাম, সমাজে অপ্রয়োজনীয় হয়ে গেলাম। এবং হঠাৎ করে ফ্যাসিবাদের সময়ের গণমাধ্যম আমাদেরকে চিনে জানে, সবই জানে আমরা কি লড়াই করছি, যাই নাও তারা আমাদেরকে মানে টাইম লাইনে না নিয়ে ওই যারা নতুন কিছু আসছে ওদেরকে নিয়ে মাতামাতি শুরু করে দিল। এটা কৃত্রিমভাবে তৈরি করে ফেললো। যে লোকটা ছাত্রলীগের ও গণ অভ্যুত্থানের পরেও না, ঠিক আছে, ছবি দেখছি আমি, এইটাই আর কি, এটাই হয়ে গেল। সমাজের নেতা ছিল, এখনো সে নেতা, ঠিক আছে। আর ওই সময় যারা প্রতিরোধ করলো, ছাত্রকে মাইর খেলো, তারা এখনো অগুরুত্বপূর্ণ হয়ে আছে, তার লাইনটা আসতে পারলো। এবং শুধু তাই না, ধরেন আমি লড়াই করছি 10 দিন জেল খাটছি, আপনি লড়াই করছেন 10 বছর জেল খাটছেন। হ্যাঁ, এই 2টা লড়াই যে এক না, আমার কষ্ট আপনার কষ্ট যে এক না। আপনি যে নিরুদ্দেশের উদ্দেশ্যে সময় পার করছেন, যে আপনার আর সুসাইড করার জন্য আমাকে মানে সুসাইড করার পর্যায়ে নিয়ে গেছে। হ্যাঁ, এইটা যে এটার যে মূল্যায়ন, এই মূল্যায়নটা আমাদের ইকোসিস্টেমে, সোশ্যাল সিস্টেমে নাই, ঠিক আছে, এখানে নাই। এখানে আমাদের গণঅভ্যুত্থান পিস পিস করে ভাগ হয়ে গেছে। কেউ অ্যাটর্নি জেনারেল পদ নিছে, কেউ ঢাবির ভিসি নিছে, কেউ রাবির ভিসি নিছে, আবার কেউ চিফ প্রসিকিউটর নিছে, কেউ ধর্ম মন্ত্রণালয় নিছে। ভাগ ভাগ করে নিছে না, যে একটা এমপি হওয়ারই যোগ্যতা না, সে একটা উপদেষ্টা মন্ত্রী হয়ে বসে আছে। বা আন্দোলনে তাদের ভূমিকা ছিল না, ভূমিকা ছিল না। আমাদের একজন এই যে নারী উপদেষ্টা আছেন, উনি ওনার হাজবেন্ড নিখোঁজ হয়েছিল, একটা জিডি পর্যন্ত করেন নাই, কিন্তু এখন উপদেষ্টা হয়েছে। কতবার মানে না হলেও 10 বার বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিতে দাওয়াত দিছি, শেখ হাসিনার সময় বলছে আমার অমুক অসুস্থ, আমি আজকে একটু ব্যস্ত আছি, আমার অমুক জায়গায় মিটিং আছে, কোনোদিন আসে নাই। সে শেখ হাসিনার সময়ে আপোষকারী একজন মানুষ, সে এই সময়ে এসে উপদেষ্টা হয়ে গেছে। তাহলে এখন এটা হলো ঘটনা। বিপ্লব প্রথমে সন্তান হত্যা করে, বিপ্লব প্রথমে তার সন্তানকে হত্যা করে, বিপ্লব তার সন্তানকে হত্যা করে, কারণ সন্তান যে আপনার হলো সেও যে বিপ্লবের অংশ, সে তো ডিমান্ড করবে। এই জন্য সে তার সন্তানকে হত্যা করে, বিপ্লব প্রথমে তার সন্তানকে হত্যা করে। এবং ওটাই বলছিলাম যে বিপ্লব সফল যদি না হয়, সবাই বিপ্লবকে অস্বীকার করে, আর বিপ্লব হয়ে গেলে তখন সবাই বলে করে এই বিপ্লব আমি ঘটাইছি। ওটাই বলছিলাম একটা যে বিপ্লবের অনেক বাপ, ঠিক আছে, বিপ্লব না হইলে বাপ সন্তানও স্বীকার করতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনি যে সময় আন্দোলন করছিলেন, ওই সময় আসাদুল
তারপর মুফাসসিল ইসলাম। আসলে তো আমার সময় ছিল না। ওই সময় ছিল ছিল না, না। এরা নতুন আসছে। অনেক নতুন পরে আসছে। মুফাসসিল ইসলাম। মুফাসসিল ইসলাম আমার সময় মুসলিম হিসেবে ছিল, আমার সময়। ছিল না এরা। ওটা আমার সময় মুসলিম হিসেবে ছিল, পরে নাস্তিক হয়েছে, আমার পরে আর কি। আমি জেলে ঢোকার পরে নাস্তিক হয়েছে। প্রেজেন্ট সিচুয়েশনে যারা নাস্তিক তাদের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আসলে আমার সময় যারা নাস্তিক ছিল প্রথম শ্রেণীর নাস্তিক। আমার সময় আসিফ মহিউদ্দিন, সুব্রত শুভ, আল্লামা শয়তান, মশিউর রহমান, ওই যে সবাক পাখি, বিভিন্ন ফেক আইডি চালাইতো। পরে যে দুলাল, কি জানি নাম ছিল, এরকম প্রথম শ্রেণীর নাস্তিক ছিল যারা, এরা অনন্য আজাদ, হুমায়ুন অনন্য আজাদ, পরে পারভেজ আলম। আমার সে একটা নাম মনেও নাই, আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম তো, কারাগারে থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড চালানো যায় না। আর একটা বিষয় আছে যে এই নাস্তিকদের একটা যুক্তি ছিল যে আমরা লিখি কি কলম দিয়া, তোমরাও কলম ধরো, তোমরা কেন তলোয়ার ধরো। কিন্তু এই কলমের বিরুদ্ধে যখন আবার কলম ধরা হইলো, তখন তোরা এটাকেও তারা সহ্য করলো না। ঠিক আছে। না, আসলে কথাটা আমি উত্তর দিই আপনাকে। আপনি যে বললেন যে তোমরা অস্ত্র ধরো কেন, আর অস্ত্র তো তোমরা ধরতে বাধ্য করো। তোমরা একটা মানুষকে এত উত্তেজিত করো, সে তখন অস্ত্র না ধরতে পারে না। জানে তো একটা খুঁজা একটা যে মানুষটা কলম ধরতে পারে না, ও তো কিছু একটা ধরবে। হ্যাঁ। যে সবাই তো করার তার যোগ্যতা দেয় না, আল্লাহ পাক। সবাই তো এগুলো পারেও না। এটা ব্লগ তৈরি করা, ব্লগে লেখা, এটা তো আসলে বুঝেও না অনেকে। ঠিক আছে। আর একটা মানুষকে প্রধানিত্ব করলে সেটা হ্যাঁ, আর আপনি মা বাপকে গালিগালাজ করেন, উত্তেজিত হবে। আর এই খুঁচানো তো একদিন না, একেবারে 7-8 সাথে খুঁচাচ্ছে, এখন খুঁচাচ্ছে। না, আমি তো অস্ত্র ধরি, আমি তো কলমে ধরছি, ফায়ার ব্লক। প্রথমে তাদের প্ল্যাটফর্ম লেখালি করছি, পরে সব ব্যান করলো, আমাকে প্রচুর ব্যান করছে। আমি বলি, প্রথমে ওই আওয়ামীপন্থী যে ব্লগগুলো, তারা তো এটাকে বলতো মুক্ত মনা ব্লগ, ফ্রি থিঙ্কার্স, ঠিক আছে। তো ওইখানে লেখালেখি করতাম, আমিও লেখালেখি করতাম, ঠিক আছে, আমরা লিখতাম। তো যখন আমাদের লেখাগুলো শক্তিশালী হওয়া শুরু করলো, তখন আমাদেরকে ব্লক করে দিল। এবং পরবর্তীতে কি হলো যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা আবার লেখালেখি শুরু করলাম। ওয়ার্ডপ্রেস, তো ফারাবি ভাইও ওয়ার্ডপ্রেসে লিখতাম, আমিও ওয়ার্ডপ্রেসে আমাদের মতো করে লিখতাম। তো ওই সময় ওই যে আগে তো লিখতে হতো অন্য একটা আমরা তো যখন অভ্র আসলো মেহেদী ভাই, হ্যাঁ, অভ্র আসার পরে আমরা মনে হচ্ছিল যে আমরা লেখার বাদ ভাঙা একটা সুযোগ পেয়ে গেছি। আগে আমরা বাংলিশ লিখতাম, বাংলিশ লেখা মানে ইংলিশটাই বাংলা, মানে আর আমার এইভাবে ব্লগিং করতাম। কিন্তু যখন ওই মেহেদী ভাইয়ের অভ্রটা আসলো, তখন আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই। মনে হলো লেখালেখির জন্য, মায়ের ভাষার জন্য অনেক এখন যেটা হচ্ছে, এখন তো আসাদ নুররা বাহিরে থেকে অ্যাক্টিভিটি চালাচ্ছে, মুফাসসিল ইসলাম চালাচ্ছে, তারপরে যে আসিফ মহিউদ্দিনের কথা বলতে, তারা কিন্তু চালাচ্ছে তাদের ব্লগগুলো কিন্তু বাংলাদেশে এখন পেজে আসে। আগে যেটা ওনাকে তো বলছি, আমি বলছি, আগে যেটা এক্সট্রিম পর্যায়ে ব্লগিং ছিল, হ্যাঁ, এক্সট্রিম পর্যায়ে ব্লগিং মানে কি, নাগরিকদেরকে উত্তেজিত করতে প্রত্যেকটা মুহূর্তে, এবং তাদের এগেনস্টে বলার কেউ ছিল না, ফলে নাগরিকরা অসহায় হয়ে যেত। এখন যারা নাস্তিক হিসেবে আছে, তারা কিন্তু ওই তাদেরকে ধরার জন্য কিন্তু এক্সপার্ট প্রয়োজন হচ্ছে না, নাগরিকরা এক্সপার্ট হয়ে গেছে, তাদেরকে ধরতেছে, তাদেরকে কাউন্টার দিচ্ছে, ছোট ছোট ভিডিও বানাচ্ছে। ফলে এটা তাদেরকে তারাই দুর্বল হয়ে গেছে এখন। যারা আসাদ নূর যারা আছে, তাদের ওইভাবে সামাজিক গুরুত্ব নাই, এবং তারা সামাজিক পরিবেশে গ্রহণযোগ্য না এখন। আওয়ামী লীগের প্ল্যাটফর্ম থেকে দেখি আসাদ নুর কথা বলে, আর মুফাসসিল ইসলামকে দেখি তার একটা আওয়ামী লীগের এখন ভোকাল নাই, এই জন্য এগুলোর উপর ভর করছে। আওয়ামী লীগের যদি ভোকাল থাকতো তাহলে তারা এটা ভর করতো না, ঠিক আছে। এখন আওয়ামী লীগ মানে ওই আমি একটা বক্তব্য দিলে এদের মতো কিছু একটা হইলে এটাও কাইটে ওরা ওদের পোস্ট দিয়ে দেয়, তখন আমি হইলে আওয়ামী লীগের দোকান, আমরা একটা পিটিশন দিতে আসছি এটা লইয়া। কিন্তু এটা বললে আমি করছি সরকারের সমালোচনা, আওয়ামী লীগের খুশি লইয়া তাদের পোস্ট করে দেয় যে তাদের পক্ষে বলে ফেলছি, এরকম। এটা নিয়ে একটা টেনশনে আসি এখন আর কি। থ্যাংক ইউ সবাইকে। ডাকসু নির্বাচন নিয়ে আপনার মত? হ্যাঁ, বলছি